দীর্ঘক্ষণ ধরে আপনাদের এই স্থানে বাজারে বাজারে কংগ্রেস কর্মসূচির অঙ্গ হিসাবে আর একদিকে কৃষকদের টাকা সারা ভারত বন্ধ তার সমর্থনে এই কর্মসূচি আমরা এই কর্মসূচির মাধ্যমে আপনাদের বলতে চাই যে বর্তমানে যে আজকে কৃষকরা সারা ভারত বন্ধ রেখেছেন, আজকে কৃষকরা হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ভারতবর্ষের অনেকগুলো রাজ্য থেকে দিল্লি চলো এই অভিযানে দিল্লিতে প্রবেশ করেছেন, আন্দোলন করছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবং এই কৃষকরা যখন দিল্লি চলো অভিযানে সামিল হয়ে দিল্লিতে প্রবেশ করছিলেন, আমরা তখন দেখলাম এই কৃষকদের উপরে অমানবিক অত্যাচার বিজেপি শাসিত রাজ্যের পুলিশের এবং কেরলের বিজেপি সেনাবাহিনী নামিয়ে কৃষকদের উপর অত্যাচার করলেন, টিয়ার গ্যাস ছুড়লেন, ওয়াটার ক্যানেল ছুড়লেন, লাঠিচার্জ করলেন, রাস্তা গর্ত তৈরি করেছেন, ব্যারিকেড করলেন যাতে কৃষকরা দিল্লিতে প্রবেশ করতে না পারে। তাহলে কৃষকদেরকে নিয়ে এত ভয় কেন কেন্দ্রীয় সরকারে? বিজেপির এত ভয় কেন কৃষকদের নিয়ে? কারণ একটি বিল পাস করেছেন, সেখানে তো মন কি বাত থেকে শুরু করে নানান বক্তব্যে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা বলছেন কৃষকদের স্বার্থে, কৃষকদের হিতে বিল পাস হয়েছে। যদি কৃষকদের স্বার্থে বিল পাস হয়ে থাকে আর কৃষকদের হিতে যদি এই আইনটা তৈরি করেছেন নরেন্দ্র মোদী, তাহলে ভারতবর্ষের সমস্ত রাজ্যের কৃষকরা কেন এই বিলের বিরোধিতা করছে? কেন এই আইনের বিরোধিতা করছে? কেন রাস্তায় আন্দোলন রয়েছে? বাড়িঘর ছেড়ে শীতের পরিবেশে, যে শীতে আমরা গরমের বস্ত্র ব্যবহার করি বাড়িতে থেকে, যে শীতে আমরা ভোরে বা রাত্রে ঘুরতে পারি না ঠান্ডায়, সেই ঠান্ডা পরিবেশ থাকা সত্ত্বেও আজকে কৃষকরা নিজের বাড়ি ঘর ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে দিল্লি রওনা হয়ে আজকে দিল্লিতে কেন জমায়েত হয়েছেন? এটা অবশ্যই আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে ভাবা উচিত। কারণ যে দিন একটি সংখ্যার নিরিখে লোকসভায় রাজ্যসভায় পাস করলেন, লোকসভায় রাজ্যসভায় বারবার কংগ্রেস প্রতিবাদ জানিয়ে সে দিল্লিতে থামতে পারেনি, কারণ সেখানে ভোটাভুটিতে তাদের সংখ্যা বেশি। এই দিন গোটা ভারতবর্ষের খাদ্য পরিকাঠামোকে, গণতন্ত্রকে, ভারতবর্ষের মানুষের দৈনন্দিন জীবনে যে খাবার, সেটাকে একটি সংকটের মধ্যে ফেলে দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। এটাই লোকসভায় রাজ্যসভায় কংগ্রেসের এমপিরা বলার চেষ্টা করেছেন, প্রতিবাদ করেছেন। কারণ এই বিলে একদিকে যেমন ন্যূনতম মজুরি থাকছে না, এমএসপি থাকছে না, একটা কৃষক উৎপাদন করার পরে ন্যায্য মূল্য যে সে পাবে সেটা যেমন অনিশ্চয়তা এই আইনে আছে, তেমন আবার এগ্রিমেন্ট করে শিল্পপতিরা কৃষকদের সঙ্গে মাল উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে
তারা নিজের হেফাজতে নিয়ে নেবে। কৃষি মান্ডির যে ব্যবস্থা সেটা অনিশ্চয়তার মধ্যে কৃষকদের যে যেটা এমএসপি ধরে ন্যূনতম যে দ্রব্যমূল্য ছিল খাদ্যশস্যে, সেখানে কৃষকরা যেমন সরকারকে বিক্রি করত, সরকার সেটা ক্রয় করে খাদ্য মন্ডলের নামে, খাদ্য মন্ডলের মাধ্যমে, রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিত। এই পরিকাঠামো তৈরি করেছিলেন কংগ্রেস। কারণ কংগ্রেস এই ভারতবর্ষের একটা সময় 60-এর দশকে খাদ্য অভাব যখন ছিল, তখন জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে কংগ্রেসের নেতারা গোটা বিশ্বে ছুটে বেড়াতেন। একদিকে খাদ্য সংগ্রহ করতেন দেশের মানুষকে খাওয়ানোর জন্য, আর একদিকে দেখতেন দেশে কিভাবে উৎপাদন বাড়ানো যায়। যখন অত্যাধুনিক বীজ নিয়ে ভারতবর্ষে উৎপাদন বাড়ানো হল, সবুজ বিপ্লব যখন ভারতবর্ষে ঘটল, তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গণবন্টন আইন করা হল এবং গণবন্টন আইন রেশন ব্যবস্থা চালু করা হল, যে মূলত ভারতবর্ষের কয়েকটি রাজ্যে গোটা ভারতবর্ষের খাদ্যশস্যের প্রায় 60-70% ওই কয়েকটি রাজ্যে উৎপাদন হয়, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। সেখানকার খাদ্য যাতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যেতে পারে ন্যায্য মূল্যে মানুষের কাছে। আজকে সরকার বলছে সে খাদ্যশস্য কিনবে না। যদি খাদ্যশস্য না কেনে কেন্দ্রীয় সরকার, তাহলে আপনারাই বলুন রেশনের মানটা কোথা থেকে আসবে? রেশনের যে চাল, গম, আটা, কেরোসিন, চিনি পাওয়া যাচ্ছে, সেই মানটা কোথা থেকে আসবে? এখান থেকে কি পরিষ্কার নয় যে ইন্দিরা গান্ধীর অনেক দূরদর্শিতার মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করা হলো, আর সেই রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্য একটি কালো বিল পাস করিয়ে দেওয়া হলো। সরকার খাদ্যশস্য ক্রয় করবে না, অর্থাৎ রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। তাহলে রেশন ব্যবস্থায় যদি বন্ধ হয়ে যায়, এলাকায় আপনারা যারা বক্তব্য শুনছেন, অনেক পরিবার আছে যারা রেশনের চাল নিয়ে এসে রান্না করেন, বাচ্চাদের ছেলে মেয়েদের পরিবারদের খাওয়ান। আজকে তাদের পরিবার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে যদি রেশনের মাল বন্ধ হয়ে যায়? এই জায়গাটাই প্রথম থেকে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ আছে যে এই আইন কার্যকরী করতে দেওয়া হবে না। এবং এই বিল সম্পর্কে কৃষকরা যখন জানতে পারলেন, কৃষকরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, বারবার কি করলেন, এবং এই আইনে কৃষকরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতে পারে না, সেটাও উল্লেখ আছে। আইনের দরকার যেতে পারে না। সরকারকে বারবার লিখিত অভিযোগ জানা সত্ত্বেও তারা কর্ণপাত করছেন না। তাই কৃষকদের কাছে নিজের বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন রাজ্য থেকে দিল্লি চলো অভিযানে সামিল হয়ে দিল্লিতে অবস্থান করছেন, দিল্লিতে আন্দোলন করছেন। আর সেখানে মাননীয় নরেন্দ্র মোদী মনের কথা নিয়ে ব্যস্ত, আলোকসজ্জায় নিজের ভিডিও তৈরি করতে ব্যস্ত, নিজের ছবি তৈরি করতে ব্যস্ত, অমিত শাহ ডায়লগবাজি করতে ব্যস্ত। কিন্তু এদের আর সময় হচ্ছে না যে কৃষকদের সঙ্গে গিয়ে বসে আলোচনা করি। আর যদি কৃষকদের সাথে মিল হয়, আর কৃষকরা যখন বলছে যে এই আইন আমাদের চাই না, এই বিল আমাদের উপরে মাথার উপরে যাতে চাপিয়ে না দেওয়া হয়, এটাকে বাতিল করা হোক, তাহলে বাতিল করতে আপত্তি কোথায়? কারণ আপনারা তো আইন পাস করিয়েছিলেন, জমিদারি প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কংগ্রেস তখন রাস্তায় নেমেছিল এবং আপনাকে বাধ্য করেছিল যে না, ল্যান্ড বিল ফেরত নিতে বাধ্য হয়েছিলেন আপনি। আজকে কৃষকদের বিরোধ করতে চাইছেন, আর কৃষকরা যখন ফেরত নিতে বলছে, আইনটা বন্ধ করে দিতে বলছে, তাহলে কেন করছেন না? এই জন্যই করছেন না যে গোটা ভারতবর্ষের ব্যবসা। আপনি টেলিভিশন থেকে শুরু করুন, মোবাইল টাওয়ার থেকে শুরু করুন, যে মোবাইলে আমরা কথা বলছি সেটা থেকে শুরু করে সমস্ত জায়গার ব্যবসা। গোটা ভারতবর্ষে 130
ব্যবসাটাই হাতে গোলে তার সুটবুট মারা যে বন্ধু আছে, নরেন্দ্র মোদী, আম্বানি, আদানি, ডালমিয়া, রামদেব, ডক্টর সুভাষ চন্দ্র, এই ধরনের সুটবুট মারা বন্ধুদেরকে গোটা ভারতবর্ষে বিজনেসটাকে তাদের হাতে তুলে দিতে হবে। তাদেরকে প্রতিশ্রুতি নিয়ে উনি পুনরায় সরকারে এসেছেন, সেখানে যে বন্ধুদের চটাতে চান না। কৃষক আন্দোলন করে মারা যাক, কৃষক আন্দোলন করে তাদের উপরে লাঠি চার্জ করা হোক, টিয়ার গ্যাস ছোড়া হোক, প্রাণ চলে যাক, কিন্তু ওই সুট বুটওয়ালা বন্ধুদের উনি চটাতে চাইছেন না। এই জায়গাটাই আমাদের আন্দোলন, এই জায়গাটাই দাঁড়িয়ে আছে আমাদের প্রতিবাদ, যে আমরা বলতে চাই যে এই আইন ভারতবর্ষে কার্যকরী হতে পারে না। কৃষকদেরকে নিজ চাষের মতো অত্যাচার করানো যেতে পারে না। নিজ চাষের মতো ব্রিটিশরা যেমন শাসন করত, সেই শাসন করতে যাওয়া যাবে না কৃষকদের উপরে। কারণ কৃষকরা এমন একটি অঙ্গ ভারতবর্ষের, আজকে 130 কোটির মানুষ প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছে, সেটা উৎপাদন কিন্তু কৃষকরা করছে। অনেক পরিশ্রম করে মাঠে ঘাটে গিয়ে জলের মধ্যে ভিজে কাদার মধ্যে ঢুকে সমস্ত ফসল উৎপাদন করছে, এবং আমরা বাড়িতে বসে ক্রয় করে এনে সেটা খাবার খাচ্ছি। আর সেই কৃষক ভাইদের উপরে অত্যাচার করা হবে, এটা মেনে নেওয়া যাবে না। এইভাবে একজন অপরাধ কেন্দ্রীয় সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে, নানান অজুহাতে ভারতবর্ষকে বিভ্রান্ত করছেন। আর বিভ্রান্ত করে গোটা ভারতবর্ষের মানুষকে যেভাবে শোষণ করছেন, মানুষ যখন বুঝতে পারছে তখন আবার দেশাত্মবোধের গান গাইতে লাগছেন। আমরা যখন দেখলাম 2014 পরে 19 যখন উনি ক্ষমতায় আসার কথা নয়, একটা পুরো ঘটনা ঘটে গেল। 40 জন জওয়ান শহীদ হয়ে গেল। সমস্ত মিডিয়া, চামচা মিডিয়া ব্যতিব্যস্ত হয়ে গেল যে বিজেপি এর বদলা নেবে, মোদী বদলা নেবে। একটা মাঠে গিয়ে বম ফেলে দিয়ে চলে এলো। অবাক হলাম, সে মিডিয়াতে দালালিতে পুরোনোর মতো ঘটনা। 350 কেজি RDX এলো, 350 কেজি RDX কি করে বাবা পাকিস্তান থেকে বর্ডার দিয়ে ঢুকলো, আর জওয়ানদের গাড়িকে পাস করিয়ে দিল। এই জায়গাটা আমাদের প্রশ্ন। আজ ভারতবর্ষের মানুষকে বানানো হলো, যারা সেনাদের প্রাণ গেছে এর বদলা নেওয়ার জন্য একটা বম ফেলেছি পাকিস্তানে। আরে পাকিস্তানের লোক সংখ্যা কত? পাকিস্তানের লোক সংখ্যা কত? পাকিস্তানের কাছে কি আছে? এমন কিছু নেই। কারণ আমাদের যে সৈন্য সংখ্যা, তার কাছাকাছি তার লোক সংখ্যা হতে পারে। যারা নিজেরা সংকটের মধ্যে থাকে, যাদেরকে একটা হুমকি দিলে যে কোনো সময় পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, এবং সেটা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে দেখানো হয়েছিল। হাত পা ধরে সে সময় পাকিস্তান রেহাই পেয়েছিল। আর প্রতিনিয়ত দেখবেন বিজেপির নেতাদের মুখে, যারা কর্মী আছে তাদের মুখেও দেখবেন, আর টিভিতে তো বসে বসে দালালিপনা করছে, পাকিস্তান তো মুক্তর জবাব, পাকিস্তান তো মুক্তর জবাব, পাকিস্তানের এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। কোন শক্তি নেই পাকিস্তানের। ভারতবর্ষের যতগুলো শক্তি, তার যদি 1% ইমপ্লিমেন্ট করা হয়, পাকিস্তান এমনিতে হওয়া হয়ে যাবে। কিন্তু কি করা হচ্ছে? আপনার বাড়ি থেকে এলাকায় ধর্মীয় স্থানে ওই পাকিস্তান মুসলিমদের ওদের জব্দ করতে হবে। ধর্ম নয়, কেন বানানো হচ্ছে? মানুষকে আবার সেটাকে দিলেও নেওয়া নিচ্ছে, এটা আমরা অস্বীকার করছি না। আজকে চীন ভারতবর্ষের জায়গা দখল করে নিচ্ছে, নেপাল চোখ লাগানি কথা বলছে, আর বলবে যে মোদী হয়তো মুমকিন নেই, 56 ইঞ্চি বডি আছে। 56 ইঞ্চি বডি আছে, তাহলে আপনাকে নেপালের মতো দেশ কেন হুমকি দিচ্ছে? চীন কেন আপনার জায়গা দখল করে নিচ্ছে? আপনি বলছেন না করেনি, স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে। এরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী বসে আছে, যে সব সময় মন্দির মসজিদে খেলা খেলে, হিন্দু মুসলিমের খেলা খেলে। ট্রাম্পকে নিয়ে এসে দিল্লিতে দাঙ্গা লাগিয়ে দিল, যেখানে 500 হিন্দু মুসলিম মারা গেল। সেই দাঙ্গায় কি হয়েছিল? যে ট্রাম্পকে দেখাতে হবে যে দেখো আমি কি করে ক্ষমতায় বসে আছি, আমি কিভাবে দাঙ্গা লাগাতে পারি,
তুমি নিজের চোখে একবার দেখে নাও, আমেরিকার মতো দেশের একটা রাষ্ট্রপতি দেশের মধ্যে থাকলে আর দিল্লিতে দাঙ্গা হবে, এটা কি করে হয়? ট্রাম্পকে দেখাতে গিয়েছিল যে আমাদের দেশবাসীরা দেখো, আর ট্রাম্প এখান থেকে গিয়ে আমেরিকাতেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলো নিজেকে ভোটে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আমেরিকার মানুষ কি করলো, যে ভারতবর্ষ থেকে মোদীর কাছ থেকে শিক্ষা নিয়ে আমেরিকায় তুমি কান্না করালে আর আমেরিকার মানুষ তোমাকে ভোট দেবে জাতির ধর্মের খেলায়, ট্রাম্পকে তোমাকে রাখলে এটা হলো না। আমেরিকায় গোয়ার আদায় হয়ে গেল ট্রাম্প, কারণ আমেরিকার মানুষ সেই দাঙ্গা মেনে নেয়নি, এখান থেকে শিখে গিয়েই সেখানে দাঙ্গা করিয়েছিল। এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটা সাম্প্রদায়িক দলের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কট্টরপন্থীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আর সমস্ত কিছু তার ফুটবুটওয়ালা বন্ধুদের কাছে বিক্রি করে দিচ্ছে গোটা ভারতবর্ষে। আর আপনাকে আমাকে এলাকার মানুষকে দেশের মানুষকে ধর্মের চশমা পরিয়ে রাখার চেষ্টা করছে। এই জায়গাটাই সজাগ হতে হবে। তার সঙ্গে সঙ্গে আজকে এই কৃষকদের জন্যই কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু গোটা ভারতবর্ষের প্রতিটি খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি করেছেন ইচ্ছাকৃত ভাবে, অনানুভূত করে, মাল মজুত করে। এই আইন যে কার্যকরী হতে যাবে তার সুযোগ নেওয়ার জন্য এই জায়গাটাই আমরা অবাক হচ্ছি যে একদিকে কেন্দ্রীয় সরকার যেমন নিশ্চয়, আরেকদিকে রাজ্য সরকার পশ্চিমবাংলার সরকারও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কোন পদক্ষেপ করছে না। যে কেন বাজারে আজকে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, রসুন, নানান ধরনের যে খাদ্যশস্য কেন আগুনের মতো দাম হবে, আগুনে হাত দিলে যেমন ছোঁয়া লাগে, ঠেকা লাগে, আজকে মানুষ যে কোনো খাদ্যশস্য ক্রয় করতে গিয়ে চমকে উঠতে হচ্ছে যে এত দাম কেন? তাহলে সরকার কি করছে? রাজ্য সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আর বলছে যে তৃণমূল সরকার দুয়ারে দুয়ারে সরকার। 10 বছর ধরে কোথায় ছিলেন? 10 বছর আপনার পূর্ণ হতে যাচ্ছে। 2011-তে আপনি কংগ্রেসের কাঁধে চেপে, কংগ্রেসকে ব্ল্যাকমেল করে, কংগ্রেসের ঘাড়ে চেপে আপনি ক্ষমতায় এলেন 2011-তে, আর কংগ্রেসকে প্রথম আঘাত করলেন, কংগ্রেসকে নিশ্চিহ্ন করার রণকৌশল নিলেন, যেটা 11 থেকে আজ পর্যন্ত কংগ্রেসকে সাইনবোর্ড নিশ্চিহ্ন করতে পারেননি। আর 11 থেকে আজকে 21-এ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, 10 বছর যখন পূর্ণ হতে যাচ্ছে, তখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে হলো যে বাংলার মানুষের দুয়ারে দুয়ারে আমার সরকারকে যেতে হবে। কেন মনে হল? কারণ আপনি তো প্রথম 5 বছরে বলে দিয়েছিলেন যে আমার প্রতিশ্রুতি মতো 99% বাংলার মানুষের কাজ করে দিয়েছি। 11 থেকে 16 মধ্যেই আপনার বক্তব্য ছিল। তাহলে 16 পরে 21-এর মধ্যে তো 1% কাজ আপনার থাকার কথা না, তাহলে তো আপনি 100 কেন 200% কাজ করে ফেলে দিয়েছেন। এটা আপনারই বক্তব্য ছিল। 11 থেকে 16-র মধ্যে বারবার বলছেন আমার প্রতিশ্রুতি অনুসারে 99% কাজ বাংলায় করে দিয়েছে। অনট মিথ্যা কথা বলতে। আপনার কথাটা যদি ঠিক হয়, তাহলে আজকে কেন আপনাকে 10 বছরের মাথায় কেন দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে? তৃণমূল কর্মীদের, তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের, তৃণমূলের ক্যাডারদের, যাকে মানুষকে বলতে হচ্ছে, মমতা ব্যানার্জির ব্যাখ্যা দিতে হচ্ছে, সরকারের ব্যাখ্যা দিতে হচ্ছে, মানুষকে বলতে হচ্ছে যে আপনার এই সুযোগ সুবিধা আপনি পাবেন। তাহলে আপনি এতদিন সুযোগ সুবিধাগুলো কেন পাইয়ে দিলেন না? কেন সাধারণ মানুষের জন্য প্রজেক্ট প্রকল্পগুলো ঘোষণা করেছেন, সেগুলো কেন মানুষ পেল না? শুধু খাতা কলমে স্ত্রী রাখলেন, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, আরো কতগুলো শ্রী তৈরি করে রাখলেন, মানুষ কিন্তু আর শ্রী যুক্ত হল না, শ্রী কোনো ফায়দা পেল না। আর অনেকগুলো উৎসবের নামে অনেক উৎসব করলেন, কোন উৎসবেও মানুষ আনন্দে আহ্লাদে আটখানা হতে পারল না। বাংলার মানুষ আজকে ভারতবর্ষের সব থেকে করুণ অবস্থা, সব থেকে করুণ অবস্থা। এই বাংলায় চাকরি নেই, এই বাংলায় কোন কর্মসূচির মাধ্যমে মানুষ ইনভলভমেন্ট হতে পারছে না, কাজকর্ম নেই, সব
আজকে শিক্ষিত যুবকের সংখ্যা গোটা পশ্চিম বাংলায় প্রায় এক্সচেঞ্জে নাম নথিভুক্ত যাদের আছে তাদের সংখ্যা প্রায় 1,30,00,000। শিক্ষিত বেকার অনেক তো এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করেন না, কিন্তু শুধু যারা নথিভুক্ত করেছেন তাদের সংখ্যাটা এতটা। তাহলে এই বেকারত্ব সংখ্যাটা কোথা থেকে এলো? প্রায় 1.5 কোটি যে বেকারত্ব নথিভুক্ত আছে তাদের কেন কর্ম জায়গা হচ্ছে না? আজকে কেন কোন শিল্প কলকারখানা বা বাংলায় হচ্ছে না? এর জন্য দায়ী কে নেবে? আজকে যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে নিজে নিজে রাজ্যে ফিরল, সেখানে বাংলাতেও 24 লক্ষ শ্রমিক নিজের বাড়ি ফিরেছিল। যে সময় আপনার অনেক নাটক লিখেছি, ট্রেন ঢুকতে দিচ্ছিলেন না, বাঙালিকে বাংলায় ঢুকতে দেবেন না বলে আপনি অনেক রণকৌশল নিয়েছিলেন, যে রণকৌশলকে আমরা আধা ছেড়ে দিয়ে আপনাকে বাধ্য করেছিলাম। হরিরঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাধ্য হয়েছিলেন ট্রেন ঢুকতে দিতে বাংলায়। আপনি অট্টহাসি করে বলেছিলেন করোনা ট্রেন। সে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 24 লক্ষ, তাদের কাজ দেওয়া হচ্ছে না কেন? তাদের কর্মসংস্থানের কথা বলা হচ্ছে না কেন? আর তাদেরকে কেন্দ্র করে যখন কংগ্রেসের লিডার সুপ্রিম কোর্টে কেস করছেন, তখন সুপ্রিম কোর্ট যখন রায় দিচ্ছে যে পরিযায়ী শ্রমিকদেরকে আর্থিক অনুদান দিতে হবে, তখন 50,000 কোটি টাকা অ্যালোট করছে। এই 50,000 কোটি টাকা অ্যালোটের যখন গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য অংশগ্রহণ করছে, বাংলা অংশগ্রহণ করছে না। কার স্বার্থে? আপনি যখন নেবেন না পরিযায়ী শ্রমিকদের কোন অনুদান, পরিযায়ী শ্রমিকদের কোন কর্ম, তাহলে কেন্দ্রে যখন কংগ্রেসের চাপের মুখে কংগ্রেসের করা কেসের মাধ্যমে মাথা নত করে যখন 50,000 কোটি টাকা অ্যালোট হচ্ছে গরিব কল্যাণ যোজনা, তখন বাংলা কেন সেখানে পাঠ নেবে না, অংশ নেবে না? এটা কোন নাটক? একই নাটক আমরা দেখছি যে যখন 12-13-তে কংগ্রেস স্বাস্থ্য বীমা চালু করেছিল, আমাদের কাছে অনেক থেকে বাড়িতে স্বাস্থ্য বীমা কার্ড আছে 2011, 12, 13, 14 পর্যন্ত। তারপরে একটি অপদার্থ সরকার ভারতবর্ষে ক্ষমতায় এলো 14-তে, সেই স্বাস্থ্য বীমার নাম পরিবর্তন করে সেও একটা স্বাস্থ্য বীমা কার্ড রাখলো। তাহলে সেই স্বাস্থ্য বীমায় বাংলা অংশগ্রহণ করলো না, এটা কার স্বার্থে? আপনি বলছেন স্বাস্থ্য কার্ড আমরা দিয়েছি বাংলায়, কোথায় স্বাস্থ্য কার্ড দিলেন? তাহলে এখন আপনাকে বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে স্বাস্থ্য বীমা কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে কেন? তাহলে আপনি আমার বাংলার মানুষকে যথাযথ পরিষেবা দেবেন না, স্বাস্থ্য বীমার কেন্দ্রীয় সরকারের সেখানে অংশগ্রহণ করবেন না, বাংলার মানুষকে সাফিসিয়েন্ট স্বাস্থ্য কার্ড ডিস্ট্রিবিউট করবেন না, আর বলবেন মিথ্যা কথা যে আমি এর ব্যবস্থা করছি। তাহলে আজকের দিনে কেন ফর্ম ফিল আপ করতে হচ্ছে? তারপরে ঘটনা কি হবে যে বাংলায় প্রায় 10 কোটির ঊর্ধ্বে জনসংখ্যা, তার 50% এই আপনার কৌশলে তাদের নাম আসবে না। কি করে? কারণ একটি স্বাস্থ্য বীমা কার্ড হতে গেলে স্বামী স্ত্রীর নাম থাকবে, তার বাবা মার নাম থাকবে, শ্বশুর শাশুড়ির নাম থাকবে, আর 18-র নিচে বাচ্চাদের নাম থাকবে। তাহলে 18-র উপরে যে ছেলে মেয়েরা আছে তাদের নাম নথিভুক্ত হবে না। তাহলে তাদের সংখ্যাটা কত? যেখানে যুবকের সংখ্যা ভারতবর্ষে 65%, যেখানে বাংলাতেও প্রায় 18 থেকে 35 বছরের ছেলে মেয়েদের সংখ্যা প্রায় 60 থেকে 65%। তাহলে আমরা তো বলতেই পারি যে আপনার এই কৌশলে 50% ঊর্ধ্বে এমনিতে এই বীমার আওতায় আসবে না, আপনার স্বাস্থ্য কার্ডের কোন সুযোগ সুবিধা পাবে না। তাহলে এটা কোন খেলা? এই খেলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই সভা থেকে বলতে চাইছি যে দুয়ারে দুয়ারে করে মানুষের মন জয় আর করতে পারবেন না। আপনার ঘন্টা বেজে গেছে, 2021-এ বিদায় হবেন, এবং এর বিরুদ্ধে আমরা যেমন আজকে বাজারে বাজারে যে খাদ্যশস্যের দাম বেড়েছে, আগুন চলছে খাদ্যশস্যের মূল্যের উপরে, সেটার জন্য আমরা যেমন গোটা বাংলার কংগ্রেসের সৈনিকরা বাজারে বাজারে প্রবেশ করে মানুষকে কনভিন্স করে মানুষের সামনে আমাদের বার্তা দিতে চাইছি, বলতে চাইছি আপনাদের সেই বিদায়ের ঘন্টা আপনারা থেকে ভাবছেন যে আমরা এটা আলোচনা করে এই কৌশল নিয়ে মানুষের মন জয় করবো,
এটা হতে পারে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই সভা থেকে শুধু এটাই বলতে চাই যে একদিকে কেন্দ্রের অপরাধ